সারা বছর তো যারা খামারি তারা গরু কিনে, কিন্তু কুরবানির সময় কিন্তু খামারিরা গরু কিনে না ভাই। কুরবানির সময় যে কুরবানি দিবে সেই কুরবানি দাতাই গরু কিনে। তো আমাদের এখানে বড় গরু বিক্রি করার প্রধান যেটা হুমকি সেটা হলো যে আপনার একটা গরু বড় যদি করেন, সেটা যদি কুরবানিতে আপনি খুঁজেন, অত বড় গরু কেনার ক্রেতা নাই, নাম্বার ওয়ান। যদি আপনি কুরবানি ব্যতীত বিক্রি করেন মাংসের জন্য, তখন যে সমস্যাটা হয়, মাংসের জন্য আপনি বিক্রি করতে পারবেন, বাট আপনার মাংস আমরা বাজারে কিনে খেলে 750 টাকা নিচে পাই না। কিন্তু যখন তারা গরুটা আপনার কাছ থেকে কিনবে, তারা আপনাকে দাম বলবে 600 টাকা হিসেব করে। যেহেতু লাল গরুর একটু চাহিদাটা বেশি, এই জন্য আমরা, আপনি যদি চারদিকে একটু দেখেন ভালো করে দেখতে পাবেন যে লাল গরুগুলো আমরা একটু বেশি রাখার চেষ্টা করেছি। পাশাপাশি সাদা হোক সমস্যা নেই, কিন্তু দেখতে সুন্দর, নিখুঁত, যাতে মানুষের একটা পছন্দ হয়, যেহেতু এখানে একটা কুরবানির পছন্দের ব্যাপার থাকে, সেই হিসাব করে কিছু সাদা গরুও রয়েছে। কিন্তু আমরা সব গরু নিয়েছি 2 দাঁতের মধ্যে, এবং গরুগুলো এমন রেঞ্জে নিয়েছি যে আমাদের টার্গেট হলো যাতে আমাদের এই শেডে কোনো গরু 1.5 লক্ষ টাকা ঊর্ধ্বে না হয়ে যায়। একটা গরু যদি আমার খামারে 3 মাস থাকে, সেই গরুটা যদি আমি 50,000 টাকা দিয়ে কিনি উদাহরণস্বরূপ, সেই গরুটার পিছনে যদি আমি আরও 20,000 খরচ করি, আমার 70,000 খরচ হয়ে গেলো। আমি চিন্তা করি 3 মাস পরে এই গরুটাকে আমাকে মিনিমাম বিক্রি করতে হবে 85,000 টাকা, যাতে প্রতি মাসে আমার 5,000 টাকা টিকে। যারা চাকরিজীবী তাদের কিন্তু কোনো রিস্ক থাকে না, তারা মাস গেলে বেতন পায়, তাদের কর্ম তারা চালিয়ে যাবে, তারা মাস গেলে বেতন পাবে বসে বসে। কিন্তু এটা কিন্তু ফিক্সড, কিন্তু উদ্যোক্তার কিন্তু কোনো ফিক্সড ইনকাম নেই। যেমন আমার কুরবানির আগে আমি যদি 10টা গরুতে লাভ করি 50,000, আল্লাহ যদি রহমত করে কুরবানিতে দেখেন যে কপাল ভালো হলে ওই 10টা গরুতেই 50,000 টাকা 1.5 লক্ষ টাকা লাভ করা পসিবল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরাঞ্চলের সুনামধন্য জেলা দিনাজপুরের বোসাগঞ্জ উপজেলা সেতাবগঞ্জ বাজারের পাশে নাদিম অ্যাগ্রো ফার্মে। দর্শক, এই এলাকাটি ঠাকুরগাঁর শেষ প্রান্ত এবং দিনাজপুরের শুরুর দিকে। আমরা আজকে নাদিম অ্যাগ্রোতে এসেছি পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ খুব সন্নিকটে। এখন আমাদের ছুটে চলা আপনাদেরকে নিয়েই কোরবানি ঈদে মোটাতাজাকরণের ষাঁড় গরুগুলো কোন খামারে কিভাবে খামারিরা তৈরি করেছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই এই খামারে আজকে আসা। এই ফার্মের স্বত্বাধিকারী নাদিম ভাই, তিনি একজন উদ্যমী পরিশ্রমী উদ্যোক্তা। পেশা জীবনে চাইলে ভালো কিছু করতে পারতেন, সেটি না করে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সুন্দর পরিকল্পিতভাবে ষাঁড় গরু মোটাতাজাকরণ করে যাচ্ছেন 2019 সাল থেকে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা খুব সহজেই প্রত্যন্ত গ্রামের তথ্যগুলো হাতের মুঠো পেয়ে যাচ্ছি। আপনারা জানবেন যে উত্তরাঞ্চলের ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড় এই সাইডে বড় বড় খামার খুবই কম। খামারগুলো হচ্ছে ঢাকা কেন্দ্রিক। ওই অঞ্চলগুলোতে অনেক বড় বড় খামার রয়েছে, সেখানে বড় বড় গরু রয়েছে এবং সেই ধরনের বড় গরু কেনার ক্রেতাও রয়েছে অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের খামারিরা যদি এই ধরনের বড় বড় গরু করে সেটি বিক্রি করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেই জায়গা থেকে তিনি এই খামারে যে গরুগুলো রেডি করেছেন সেগুলো একবারে স্থানীয় বাজার উপযোগী করে, সবগুলো দেশি এবং কিছু শাহিওয়াল। তো আজকে আমরা সেই গরুগুলোর দাম দর জানবো। কোরবানি ঈদকে টার্গেট করে যেহেতু গরুগুলোকে প্রস্তুত করা হচ্ছে, কোন ধরনের পরিবেশে এদেরকে লালন পালন করতেছেন, কি খাওয়াচ্ছেন, কি করণীয় থাকে সেসব বিষয়ে জানবো এবং এর পরবর্তী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার ম্যানেজমেন্টটা তিনি কিভাবে করতেছেন সেসব বিষয়ে। আশা করছি আজকের এই পর্বটি না টেনে পুরোটি দেখবেন। পরবর্তীতে আবারও আমরা নাদিম ভাইয়ের এই খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন নাদিম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার উদ্দেশ্যে ছুটে আসা, কি করতেছিলেন খামারে? এই তো ভাই খামারের টুকিটাকি একটু দেখতেছিলাম, কারণ এখন তো কাজ বলতে একটু দেখে শুনে রাখা, এটাই। কারণ যেহেতু সামনে কুরবানি। মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার সুস্থ সবল গরু রেডি করে ফেলছেন। সবগুলো কি কোরবানির জন্য? জি, আমাদের বর্তমান যা গরু আছে আমরা সব কুরবানির জন্যই রাখছি, কারণ এই গরুগুলো আসলে আমরা কিনছি আমাদের অঞ্চলে কুরবানির বাজারটাকে টার্গেট করে করে। আমাদের এখানে আপাতত যে গরুগুলো আপনি দেখছেন এগুলো সবগুলো আমাদের দাতাল গরু। আমার এটা অত্যন্ত মফস্বল অঞ্চল, আমার অঞ্চলে আমাকে গরুগুলো বিক্রয় করতে হবে। তো এই গরুগুলো আমরা সবগুলো 2 দাঁত দেখে কিনেছি।
এই গরুটাও 2 দাঁত সবগুলোর মতো। এই গরুটা মোটামুটি আমরা কিনেছিলাম 2 মাস আগে 88,000 টাকা দিয়ে। পাশাপাশি যে গরুগুলো দেখছেন এগুলো মোটামুটি আমরা কিন্তু 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ এই গরুটাই আছে 2 মাস, এবং এটার সাথে আরো 2-3টা গরু ছিল। এই গরুগুলো এই সময়ের মধ্যে আনা। এই গরুটা বর্তমান যদি আপনি হিসাব করেন তাহলে এটা 3.5 মণ প্লাস হবে মাংস। আর যদি আপনি কুরবানিতে হিসাব করেন, আমাদের কুরবানিতে সব আমরা এক জায়গায় করি, সেক্ষেত্রে মাংসটা আমরা এমনি 10-15 কেজি বেশি পাই, কারণ এখানে সব কিছু একত্রে থাকার ফলে ওজনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আরেকটু ওজনটা বেশি পাবো। এই গরুটা এখন যদি আমি বাজারে বিক্রি করি, আমরা যেহেতু হাটে বিক্রি করি না, ব্যাপারীর কাছে বিক্রি করি, তো আমাদের একটু দামটা সেই হিসাব করে আমরা একটু কমে পাই। বর্তমান যদি আমরা বিক্রি করি হয়তো বা 30,000 মনের হিসাব করে আমরা গরুগুলো পাবো। সেই হিসাবে আমি যদি এটা 3.5 মণ ধরি, ধরেন 1,05,000 বা 10,000 টাকা এটা আমি পাবো যদি ব্যাপারীর কাছে বিক্রি করি। কিন্তু আমাদের টার্গেট যেহেতু কুরবানি, তো আমরা মানে এই হিসাবটা এখন করবো না, কুরবানিতে ন্যায্য যে দামটা সে দামের আশায় আছি। মানে আমরা আপাতত গরু পালন করছি যে গরুগুলো আমরা মিনিমাম ধরেন যে 80,000 কিনেছি, এই গরুগুলো যাতে আমরা কুরবানিতে 1,25,000 করে বিক্রি করতে পারি। এটা একেবারে পিওর দেশি। এটা যদি আপনি দেখেন ওটার থেকে এটার মাংস একটু বেশি হবে, দামের ক্ষেত্রেও বেশি হবে। কিন্তু মজার ব্যাপার, 2টা গরু আমরা একই সময় একই দামে কিনেছিলাম, মানে জোড়াতে। তো এটা আমি মাত্র 60,000 টাকা দিয়ে কিনছিলাম 1 মাস আগে। এই গরুটার আমার নিজের পেজেও একটা ভিডিও আছে, অনেক মানুষ দেখছে এই গরুটা। কারণ এই গরুটা আমি 60,000 টাকা দিয়ে যখন কিনছিলাম তখনই বলছিলাম যে বাচ্চা একটা গরু কিনলাম 60 কেজি মাংস হবে না 60,000 টাকা দিয়ে, দেখা যাক গরুটা কি হয়। 1 মাস প্লাস হয়েছে, বেশি দিন হয় নাই। এই গরুটা এখনো যদি আমি বিক্রি করতে যাই, মানে আমার যে ধারণা, মানে যেহেতু আমি সবসময় গরু কেনাবেচা করি, আমার মনে হয় আমি যদি ব্যাপারীকে দিই তারপর 85,000 টাকা দিয়ে নিয়ে চলে যাবে। অথচ আমি মানে 1 মাস আগে মাত্র 60,000 টাকা কিনেছিলাম। তো 90 রুপি না, এটা তো আপনারা হাটে কিনবেন। হ্যাঁ, আপনারা তো এখানে আমাদের কাছ থেকে কিনে তারা আবার লাভ করে। চেষ্টা করছি যে একটু লালগুলো দেখে দেখে কেনার। এই গরুটা আবার ওই গরুগুলোর থেকে এটা আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ, কারণ এই গরুটা এখনই যদি আমরা বিক্রি করি, এখনই হয়তো 1,25,000 বিক্রি করতে পারবো। কুরবানি যেহেতু এখনো আরো অনেক বাকি আছে, আমরা টার্গেট করতেছি কুরবানি আস্তে আস্তে এই গরুটা কম করে হলেও মনে করেন যে আপনার 5 মণ প্লাস আমরা মাংস পাবো। তো সেই হিসাব করতে গেলে 5 মণের গরু আমরা অনায়াসে কুরবানিতে 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি। এইবার তো সবাই আশা করছে যে কুরবানির বাজারটা একটু হলেও আমরা ভালো পাবো, যেহেতু আমরা গরু কিনছি এইবার বেশি দামে। তো সেই হিসাব করতে গেলে বাজারটা ভালো পেলে 1.5 লাখ করে পাওয়াটা খুব কষ্ট হবে না। এই গরুটা আমার কেনা ছিল 81,000 টাকা সম্ভবত। এই গরুটা আমি বিক্রি করলে অনায়াসে এখন যদি আমি ব্যাপারীকে দিই, তারপর 1,10,000 থেকে 15,000 টাকা ব্যাপারীর কাছে বিক্রি করতে পারবো। আর হাটে তো এই ধরনের গরুগুলো 1,20,000 মনে করেন যে অনায়াসে বিক্রি হয়। আর আমাদের তো টার্গেট যেহেতু কুরবানি, আশা তো কেউ কম করে না। আশা তো পারলে আমি করবো যে যত বেশি পাই। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা ব্যাপারীর কাছে বিক্রি করি, আমরা সবসময় ন্যায্য মূল্যেই গরু বিক্রি করি। আমরা চেষ্টা করি যে আমরা যাকে ব্যাপারীকে গরুটা দিব, সে যাতে মানে পরবর্তীতে গরুটা বিক্রি করে আমার এই খামারে আসে। তারা চিনে, যদি আমাদের কোনো পরিচিত লোক অন্তত যদি এই ভিডিওটা দেখে থাকে, তারা বলবে যে আমরা সবসময় গরু একটা মানুষের কাছেই বিক্রি করি। যে ব্যাপারী গরু কিনে, অন্য কথাও আমরা গরু আর বিক্রি করতে পারি না। মানে আমরা যদি বলি আমরা গরু বিক্রি করবো, অন্য কোনো ব্যাপারীকে দেখাইও, সে এসে মানে অন্যান্য ব্যাপারীর থেকে কিছু হলেও বেশি দিয়ে গরু নিয়ে চলে যায়। কারণ তার কথা, আপনার খামার থেকে আমার কখনো লস হয় না, আপনার খামারে, এই জন্য আমি গরু কিনি। আলহামদুলিল্লাহ, তাদেরও তো পেট রয়েছে, তাদের খেতে হবে। মোট গরু রাখছেন কতগুলো এখন? আমাদের আপাতত এই শেড এবং আমাদের পুরাতন গরু রাখার জায়গা মিলে এখন আপাতত গরু আছে আমাদের 40টা, ধারণ ক্ষমতা 56টা গরু। ইনশাল্লাহ আমরা মানে 2-3 দিনের মধ্যে আরো 5-6টা গরু রাখার মতো একটু জায়গা ফাঁকা করেছি, ওই জায়গাগুলোতে আরো 5-6টা গরু ঢুকিয়ে দিব আর কি। নাদিম ভাই, দেশি গরুর একটু টেস্ট এমন অন্যরকম না? অন্যরকম টেস্ট বলতে আমি আপনাদের একটু দেখাই। সব সময় আমি মানে ওদের যে কাছে থাকি, ওরা কিন্তু আমার ফেসটা ভালো করেই চিনে। হ্যাঁ না, আমাদের খামারেরই লোক, আমার সাথেই মিশে থাকা লোক, তারপরও ওর কাছে যদি ওকে যদি আমি একটু গা টাচ করতে যাই, এই যে দেখেন এই গরুটা আমাদের অনেক কম দামে কেনা। এটা যেমন সাদা, যে আমরা লাল গরু কিনেছি, বাট এর মাঝে কিছু কিছু সাদা কিন্তু সুন্দর দেখতে। যেমন এই গরুটা যদি আমি আপনাকে একটু দেখাই, দেখেন কিন্তু দেখতে সাদা, কিন্তু ও কিন্তু সুন্দর। তো এই গরুটা আমি কিন্তু কিনছি 80,000 টাকায়, কারণ এটা সাদা, একে আমি একটু কম দামে পেয়েছিলাম এই জন্য। বাট বিক্রি করার সময় হয়তো বা আমি আবার ভালো দাম পাবো। কেন আমি বললাম আমি ভালো দাম পাবো? একে যখন আমি আনি তখন এর এই সৌন্দর্যটা ছিল না, এ ছিল অনেকটা জীর্ণ শীর্ণ টাইপের। প্রান্তিক খামারে আমাদের যখন থাকে বা বাসা বাড়িতে গরু থাকে, দেখবেন যে এই গরুগুলোকে মাসের পর মাস চলে যায়, গোসল করায় না তারা। তো ও কিন্তু সাদা, কিন্তু ওর কালার তখন হয়েছিল ধূসর, ময়লা একটা কালার। অথচ আমার এখানে দেখেন প্রায় ও 1.5 মাস ধরে আছে, ও প্রতিনিয়ত গোসল পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, একটু স্বাস্থ্যটা সুন্দর আসছে, চেহারাটা সুন্দর হয়েছে। এখন কিন্তু ও মনে করেন যে আমি যদি বিক্রি করতে যাই, একটা মানে ভালো ডিমান্ড পাবে। এই গরুটা কিন্তু আপনার একেবারে পিওর দেশি। আর এই পিওর দেশিগুলার আপনার একটা জিনিস আপনি দেখবেন যে এই গরুগুলার কিন্তু ন্যূনতম কোনো নাভি টাভি আপনি পাবেন না। আর এই দেশি গরুর একটা মজা কি, এই দেশিগুলোর মাংসগুলো হয় অনেকটা চাপা চাপা। দেখবেন এই যে এগুলো যেমন শক্ত, ফ্রিজিয়ান গরুগুলোকে যখন আমরা এগুলো চাপ দেই, দেখেন এগুলাকে আমরা বলি হলো সেলাই মাংস। এটা যদি পিটাই, এটা চাপবে না। এটা আমি যত এইভাবে করি, এটা চাপবে না। এর কারণ হলো এগুলো সেলাই বডি। দেশি গরুর মাংসগুলা এই জন্য কিন্তু খেতে সুস্বাদু হয়। যেটা একেবারে না হলে নয়,
শুধুমাত্র ততটুকু চর্বিটাই ধরে। আমরা যখন ক্রস গরুগুলো যখন জবাই করি বা কুরবানিতে আপনি কাটলে দেখবেন যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণ চর্বি হয়, মাংসটা নরম হয়। এই গরুগুলো একেবারে গোল হয় এবং শরীরটা অনেক টাইট থাকে, যার ফলে মাংসের কোয়ালিটি খুবই ভালো হয়। মাশাআল্লাহ, এইটার যে আপনি চুজ দেখতেছেন এই সেম প্রত্যেকটার কুচ এরকম হয়ে যাবে। মানে এখনও কিন্তু আমাদের গরুগুলো রেডি না। দুঃখজনক ব্যাপার হলো এখানে যারা মানে এই ভিডিওটা দেখবে, অনেকে দেখবে হয়তো বা ভিডিওটা এখন, কিন্তু আমাদের এই গরুগুলো তো আমরা বিক্রি করবো ধরেন যে আরও 50 দিন পর। মানে মোটামুটি আমাদের কুরবানি কিন্তু আরও 50 দিনের মতো সময় পাবে আমাদের খামারে এই গরুগুলা। তো এই 50 দিনের মধ্যে এই গরুগুলো কিন্তু অনেকটা আরও সুন্দর হয়ে যাবে। মানে এগুলোর শেপগুলো চেঞ্জ হবে। যেমন এটা শেপ আছে মনে করেন যে একটু মানে নিচে ডাউন আকৃতির, এটা মনে করেন যে রাউন্ড হয়ে যাবে। আমরা সবসময় একটা কথা বলি যে গরুর পেছনটা আমরা সবসময় লক্ষ্য করি যে পেছনটা ফুটবলের মতো হলো নাকি। যখন একটা ফুটবল যেমন রাউন্ড করা থাকে, এরকম যখন গরুটার পেছনটা যখন মানে রাউন্ড হয়ে যাবে, তখন আমরা বলি যে না, এই গরুটা এখন মোটা তাজা হয়েছে, এটা বিক্রয়ের উপযুক্ত। গরুটা সাদা হোক, কিন্তু এই যে এই শিংগুলোর জন্য অনেকে কিন্তু এই শিংওয়ালা গরু পছন্দ করে। আমাদের গ্রামের মানুষ কুরবানি দিতে গেলে সবার আগে দেখে কি দাঁত হয়েছে কিনা, পাশাপাশি শিং আছে কিনা। শিংটা যদি ছোট হয় বা শিং যদি একটু ভাঙা থাকে, সেই গরুটা তারা নেয় না। মানে সেই গরুটা আমাদের বিক্রি করতে কষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা গরুর শিং রয়েছে কিন্তু। হ্যাঁ, এই গরুটা যদি আপনি দেখেন ছোট গরু, কিন্তু আমি একটু আগে আপনাকে একটু যেটা বলতেছিলাম যে ফুটবলের মতো গরুটা দেখেন, একেবারে মানে মাংসে ভরাট আর কি বলা চলে। যে দেখেন সামনে আরো সুন্দর হবে। এখনই ওর খালি কোনো জায়গা নেই, কিন্তু এটা তো সামনে তো আরো মানে এখন যা দেখতেছেন এর থেকে আরো একটু শেপটা ক্লিয়ার আসবে। যেমন এই শেপটা আরো একটু গোল হয়ে যাবে আর কি। শুধু এটা আমি না, আমরা যারা খামারি আছি আমাদের একটা কষ্ট হয় যে গরু বিক্রি করে দিচ্ছে আদরের গরু। অন্যদিকে আমার একটা ভালো লাগা কাজ করে, সেটা হলো গরুগুলো যখন বের করে নিয়ে যায় গাড়িতে, যখন উঠায়, এরা যখন মানে একটু দৌড়াদৌড়ি করে, তখন এদের গরুটা কতটুকু মোটা তাজা হয়েছে। আসল ওর যদি আপনি রূপটা দেখতে চান, গরুটাকে খুলতে হবে, খুলে ওকে ছেড়ে দিতে হবে। যখন ছেড়ে দিবেন ওর রূপটা আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো গরুগুলো যখন গাড়িতে উঠায়, তখন এই গরুগুলোকে দেখে ভালো লাগে যে না, গরুটা তো মানে ওখানে বাধা ছিল, এতটা সুন্দর লাগতো না। এখন তো মানে বোঝা যাচ্ছে যে না, ওর আসলে তেজটুকু কতটুকু। আমাদের এখানে বর্তমান মনে হয় এই সেটার মধ্যে সব থেকে শুকনো গরু এটাই। এটা একটু উঁচু লম্বা এবং শুকনো দেখে আমরা কিনছিলাম। এটা আশা করি যে আমাদের সামনে যে সময়টা আছে এটা রেডি করে ফেলতে পারবো আর কি আমরা। মানুষ মোটা মোটা ওজনের গরুগুলো কিনে, অনেকে আবার চাই কি যে মোটা হোক কিন্তু একটু মাঝারি টাইপের মোটা হোক। কারণ যেগুলো আবার মাঝারি টাইপের মোটা, এইগুলো চর্বির পরিমাণটা একটু কম আসে। এই জন্য অনেকে আবার মাঝারি স্বাস্থ্যগুলো পছন্দ করে। এই জন্য আমরা মানে নিয়ে নিছি যে সমস্যা নেই, এটাও চলে যাবে, কারণ এর স্বাস্থ্য কম হবে। স্বাস্থ্য কমলা গরু নেওয়ার মতো তো লোক আছে। এই যে কাস্টমারের রুচির উপর নির্ভর করে স্থানীয় বাজারকে টার্গেট করে এই ধরনের গরুরা, এই যে ভিন্ন আইডিয়াটা, এটা মাথায় কিভাবে কাজ করে? এটা আমি আপনাকে বলি, যেমন আমি আপনাকে যদি গত বছরের ধারণাটা দিই, গত বছর আমি বেশি না আপনার কিছু গরু রেখেছিলাম যেগুলো 1.5 লক্ষ টাকার উপরের রেঞ্জে বিক্রি হবে। তো এই গরুগুলো বিক্রি করতে আমার গতবার খুব কষ্ট হয়েছে। কষ্ট কেন হয়েছে? আমি দেখলাম যে এই গরুগুলা যখন বিক্রি করবো, এই গরুগুলো একটু কুরবানির 15 দিন 1 মাস আগে বিক্রয় করে দিলে এই গরুগুলো আমাদের ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে চলে যায়। তো কুরবানির মুখামুখি সময় যখন আমরা এই গরুগুলো বিক্রি করতে যাই, তখন কিন্তু এই গরুগুলো মানে ঢাকা বা চট্টগ্রামে যে নিয়ে যাবে এই সময়টা থাকে না। কারণ ব্যাপারীগুলো মোটামুটি 15 দিন 1 মাস আগে থেকে গরু কেনা শুরু করে দেয়। দেশের পরিস্থিতি একটু চেঞ্জ হওয়ার কারণে গত বছর দেখেছি যে আমার অঞ্চলে এই ধরনের গরুগুলো বিক্রি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এইবার পরিবর্তনটা আনছি। আমাদের এই পাশে সব বড় গরু ছিল। দিনাজপুরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন একটু যে সারা বাংলাদেশের মানুষ উত্তরবঙ্গে আসে গরু কিনতে। দেখেন ওর বাসা যেখানেই হোক, যেই জেলাতেই হোক, মানে এটা মানে মুখে মুখে বর্তমান প্রচলিত হয়ে গেছে যে গরু কিনতে হলে দিনাজপুর ঠাকুরগাঁয়ে চলে যাও, ওখানে গরুর দাম কম। এখন সবাই কিন্তু আমাদের এই অঞ্চলে গরুগুলো কিনতে আসে। এখন আমাদের এই অঞ্চলের লোকজন গরু সারা বছর বিক্রি করতে পারে খুব সুন্দর, কিন্তু কুরবানির সময় যে ব্যাপারটা হয় যে কুরবানির সময় অনেকে এখন কুরবানিতে একটা গরু বিক্রি করবে, বিক্রি করার সময় সারা বছর তো যারা খামারি তারা গরু কিনে, কিন্তু কুরবানির সময় কিন্তু খামারিরা গরু কিনে না ভাই। কুরবানির সময় যে কুরবানি দিবে সেই কুরবানি দাতাই গরু কিনে। অনেক বড় ফ্রেমের একটা গরু, খুব বেশি মোটা তাজা করতে পারেনি, প্রান্তিক খামারের। উনার খামারে গিয়ে আমি দেখলাম যে উনার ওখানে 4-5টা বড় বড় গাভী আছে, উনার দুধের প্রজেক্ট। তো ওইখানকার মধ্যে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা উনি অনেক বড় করছে। তো মোটা তাজা তেমন না, মোটা তাজা হলে ওটা আরও অনেক বড় হইতো। গরুর যে বিশাল ফ্রেম, 2.5 লক্ষ টাকা আমি অনায়াসে এই গরুটা বিক্রি করতে পারতাম। অথচ উনি ঈদের 2 দিন আগে গরুটা বিক্রি করবে, উনাকে দাম কেউ মনে করেন যে 2,10,20,000 উপর কেউ বলে না। অথচ আমার খামারে আমি অনায়াসে 2.5 লক্ষ বিক্রি করতাম। এর কারণ একটাই, ঈদের আছে মাত্র 2 দিন, ঈদের 2 দিন আগে উনি গরুটা বিক্রি করবে। আমিও গেছিলাম গরুটা দেখতে। তো আমাদের অঞ্চলে যে একটা কসাই, মানে যে গরু কাটে, সে যে গরুটা কাটবে সে পর্যন্ত সাহস পাচ্ছে না যে এই গরুটা, এত বড় গরু আমি কাটার পর এই গরুটা মাংসটা আমি একদিনে বিক্রয় করতে পারবো কিনা। তো আমাদের এখানে বড় গরু বিক্রি করার প্রধান যেটা হুমকি, সেটা হলো যে আপনার একটা গরু বড় যদি করেন, সেটা যদি কুরবানিতে আপনি খুঁজেন, অত বড় গরু কেনার ক্রেতা নাই, নাম্বার 1। যদি আপনি কুরবানি ব্যতীত বিক্রি করেন মাংসের জন্য, তখন যে সমস্যাটা হয়
মাংসের জন্য আপনি বিক্রি করতে পারবেন, বাট আপনার মাংস আমরা বাজারে কিনে খেলে 750 টাকা নিচে পাই না, কিন্তু যখন তারা গরুটা আপনার কাছ থেকে কিনবে তারা আপনাকে দাম বলবে 600 টাকা হিসেব করে। কেন বলবে? কারণ তারাও জানে যে এই একটা গরু তারা একা কেটে বিক্রি করতে পারবে না, ওই একটা গরু দেখবেন 3-4 জনে মিলে ভাগ করে নিয়ে তারপর বিক্রি করে। কারণ গ্রামগঞ্জে একটা আপনি 8 মন 9 মনের গরু কাটলেও অনায়াসে কিন্তু বিক্রি করাটা এতটা সহজ নয়। এই গরুটা আমাদের গ্রামের মানুষ মনে করেন যে আপনার সপ্তাহে একদিন মাংস কিনবে, সেটাও হিসাব করে কিনবে। এখন যদি আপনি সেই গ্রামে যদি সেই সাইজের গরু না পালন করেন, আপনি যখন 10 মন 12 মনের গরু পালন করেন, এই 10 মন 12 মন মানে মাংস বিক্রি করার তো আবার জায়গাটা থাকতে হবে। তখন এই গরুগুলা যারাই কিনে তারা এই চান্সটা কিন্তু লুপে নেয় যে এ তো পারবে না বিক্রি করতে, আমাকেই দিতে হবে। দৈনন্দিন খাবার ব্যবস্থাপনা থাকে আমাদের দৈনন্দিন খাবারের কথা যদি বলি, যেমন এখন সময় হলো দুপুরবেলা 2টা-2:30টার সময়, এই দেখেন শুধু খড়। আমাদের গরুগুলোকে আমরা গোসল দিয়েছি, 12টার মধ্যে গোসল কমপ্লিট করে দিয়েছি। দেওয়ার পর এই যে খড়টা দেওয়া হয়েছে, এখনও কিছু কিছু খড় আছে, এই খড়টা সবাইকে দেওয়া হয়েছে। কেউ কেউ খেয়ে শেষ করে দিচ্ছে, কেউ খেয়ে শেষ করতে পারেনি। যারা খাইছে খাইছে, যারা খায় নাই এই খড়টা আমরা কিছুক্ষণ পর উঠাবো। আসরের পর থেকে মাগরিব এই যে সময়টা থাকে, এই সময়টাতে আমরা কিন্তু গরুগুলোকে দানাদার খাবার দিয়ে দিব। আমাদের গরুর প্রধান খাবার কিন্তু আমরা খাওয়াই শুধুমাত্র 2টা, এক দানাদার এবং খড়। আমরা শুধুমাত্র খড় এবং দানাদারের উপর নির্ভর হয়ে আমরা 7 বছর ধরে আজকে এই খামারটা পরিচালনা করতেছি। ইনশাল্লাহ আমরা ঘাস ব্যতীত তারপরেও কিন্তু আমাদের গরু পালন করে আমরা কোনোদিন লসের সম্মুখীন হইনি। যদি কোনো গরু অ্যাক্সিডেন্ট ঘটিত কারণে যদি কোনো সমস্যা হয়, সেটা আল্লাহ না করুক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গরু বেঁচে আছে এই গরুতে আল্লাহ দিলে লস হয়নি আমাদের। অথচ খাবারের মধ্যে এই খড় আপনি দেখছেন, বিকালে আমি দানাদার দিব, সকালে অলরেডি একবার এরা দানাদার পাইছে। আমাদের সকাল 9টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে আমরা একবার দানাদার দিয়ে দিই। এই দিনে শুধুমাত্র 2 বেলা দানাদার, বাকি সময়টা এরকম আমরা খড় দিয়ে রাখি। আর রাতের যে ব্যাপারটা, রাতে আমরা হালকা একটু খড় দিই, যাতে সারা রাত চারিতে যে খড় থাকে, গরুর একটা সমস্যা আছে, সেটা হলো কি গরু না ঘুমিয়ে সারা রাত ওই খড়টাই চাবাইতে থাকে। তো রাতে আমরা ওই জন্য হিসেব করে অল্প একটু খড় দিয়ে দিই, যাতে তার যদি ক্ষুধা লাগে সে একটু খেয়ে দিয়ে আবার রেস্ট নিতে পারে সুন্দর। অনেকে আমাদের বলে যে ভাই আমাদের গরু খড় খায় না, এটা কি করবো? তো আমি বলি যে ভাই খড়ের যে বর্তমান দাম, খড় না খেলে এটা তো আলহামদুলিল্লাহ ভালো বিষয়, খড় না খায়, দানাদার খাবার খায়, বলে খায়। আমি কই তাহলে রুচি আছে, বডি ওয়েট অনুযায়ী আমাদের যে গরুগুলো আছে, আমরা সবসময় বলি মানুষকে লাইভ ওয়েটের 2% খাবার দিতে, আমরা মানুষকে বলি, বাট আমরা দেই লাইভ ওয়েটের 1.5% খাবার। এটা কেন দেই? কারণ আমি একটা জিনিস দেখছি, আপনি একটা গরুর যখন সঠিকভাবে পরিচর্যাটা যখন বুঝে যাবেন যে আমার এই গরুটা কতটুকু খেলে কতটুকু বাড়তেছে, মানে আমরা তো আসলে গরুকে যখন খাবার দিতে দিতে অনেক গরু চাহিদা বুঝি। এখন 2টা গরু পাশাপাশি আছে, এইটা গরুকে ধরেন আমি একটু কম খাবার দিলেও দেখতেছি যে এর গ্রোথটা ভালো হচ্ছে, অথবা একই খাবার খেয়ে একই পরিমাণ খাবার খেয়ে কোনো গরুটার গ্রোথ বেশি হচ্ছে, কোনোটার কম হচ্ছে। তো আমরা এরকম হিসেব করে কোনো গরুটাকে ধরেন যে যেটা মানে একটু কম খাবারে তার কাজ হচ্ছে না, একটু স্বাস্থ্যটা ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাকে হয়তো লাইভ ওয়েট 2%ও খাবার দিয়ে দিই, বাকিগুলোকে 1.5% দিই। বাট আমরা সবাইকে 2% বলি। এই কথাটা কেন বলি? কারণ অনেকে এই জিনিসটা আসলে বুঝতে পারে না, অনেকের এখন চোখে লাগে না, এই কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তারা বুঝতে পারে না যে গরুটা আসলে কতটুকু বাড়তেছে বা তার কতটুকু প্রয়োজন। এই 2% দিতে বলি, কারণ 2% দানাদার খাবার দিলে আসলে যারা খড় দিয়ে পালন করে তাদের আসলে তারা চিন্তামুক্তভাবে গরু পালন করতে পারবে, গরু নিষ্ঠপুষ্ট করতে খুব কষ্ট হয় না। যেমন এই গরুগুলা অন এভারেজ ওজন আপনার 250 কেজি প্লাস হবে, সেই হিসাবে এই গরুগুলোর ডেলি খাবার আপনার 2% হিসেব করলে 5 কেজি পাওয়ার কথা। আমরা এই গরুগুলোকে গড় খাবার দিই 4 কেজি করে গড় প্রত্যেকটা গরুকে। মজার ব্যাপার, এই গরুগুলো যখন ওজন আবার 500 কেজি হয়ে যাবে, তখন আবার এই গরুগুলোকে আমরা 5 কেজি খাবার দিয়ে পালন করতে পারবো। যখন একটা গরু বড় হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, একবারে ফ্যাটেনিং হয়ে যায়, তখন ওই গরুটার পিছনে মানে পূর্বতে ধরেন যে ওকে এই গরুটাকে আমি এখন যদি খাওয়াই যদি 4 কেজি, এর যখন ডাবল ওয়েটে হবে তখন কিন্তু ওর আমি খাবার আর 1 কেজি বাড়াই দিলে হচ্ছে। মানে পূর্বে ওকে আমি যত বেশি খাবার দিছি, বড় হওয়ার পর কিন্তু এত বেশি খাবারটার প্রয়োজন হয় না, তখন ওর মানে অল্প খাবারে কাজটা হয়ে যায়। মানে যখন একটা গরু পর্যাপ্ত মোটা তাজা হয়, হইতে হইতে দেখবেন যে এদের যে পেটের যে স্ট্রাকচারটা এটাও চেঞ্জ হয়ে যায়, এদের মাংস লাগতে লাগতে পেটের ভিতরে ভুঁড়িটা ছোট হয়ে যায়, এরা তখন মানে চাইলেও বেশি খাবার খাইতে পারে না। আমরা দেখছি যে একটা গরু যখন আমাদের 400 কেজি ওজন পার হয়ে যায়, এই গরুটাকে 2% হিসাব করলে খাবার দেওয়া উচিত 8 কেজি, অথচ এই গরুটাকে আমরা যখন 6 কেজি খাবার দিই, এর বেশি খায় না, এর বেশি দিলে ও খাবারটা নষ্ট করে ফেলে। আচ্ছা, এবারে এই লটে কি পরিমাণ ইনভেস্ট করেছেন এবং কোরবানি ঈদের আগ পর্যন্ত কেমন ইনভেস্ট এখানে হবে? যদি আমি ইনভেস্টের কথা বলি, তাহলে আমরা মোটামুটি এক শেডে 12টা গরু বিক্রি করে আমরা পাইছিলাম হলো 22.5 লক্ষ টাকা। ওই 22.5 লক্ষ টাকার গরু আপাতত এইখানে আছে, মানে এই শেডে আপাতত আছে 22.5 লক্ষ টাকার গরু। আর এ পাশে আরও আমাদের কিছু ক্রস গরু ছিল, মানে এই শেড ভর্তি। আমরা শুধুমাত্র এক সিরিয়ালের গরুর টাকা দিয়ে পুরো খামার আপাতত ভর্তি করে রাখছি। আরেক সিরিয়ালের গরু বিক্রি করার পর সেই টাকা যে ইনভেস্ট করবো এই জায়গাটা পাই নাই, কারণ আমাদের শেডে সেই পরিমাণ ধারণ ক্ষমতা নেই। এই সিরিয়ালের গরু বিক্রির টাকা দিয়ে আমার এই শেড ভর্তি হয়ে গেছে, বাকি টাকা এদের আমি খাবারের পিছনে খরচ করতেছি। যদিও খাবারের পিছনে এত টাকা খরচ হবে না, মানে আইডিয়া মোতাবেক ধরেছি যে আমাদের অনেবারে সব গরুগুলো কেনা আছে আপনার 80 থেকে 90-এর মধ্যে। এই গরুগুলোকে আমরা আরও খরচ করবো তাহলে 25 থেকে সর্বোচ্চ 30,000। আমি একটা গরু যখন বিক্রয় করব, আমি সবসময় দেখি যে এই গরুটার পিছনে আমি খরচ করার পর
প্রতি মাসে এই গরুটা আমাকে ন্যূনতম আমার কর্মচারী বিল, বিদ্যুৎ বিল সব কিছু বাদ দিয়ে ন্যূনতম 5,000 টাকা দিয়েছে কিনা। একটা গরু যদি আমার খামারে 3 মাস থাকে, সেই গরুটা যদি আমি যদি 50,000 টাকা দিয়ে কিনি উদাহরণস্বরূপ, সেই গরুটার পিছনে যদি আমি আরও 20,000 খরচ করি, আমার 70,000 খরচ হয়ে গেলো। আমি চিন্তা করি 3 মাস পরে এই গরুটাকে আমাকে মিনিমাম বিক্রি করতে হবে 85,000 টাকা, যাতে প্রতি মাসে আমার 5,000 টাকা টিকে। তো এগুলো তো কুরবানির গরু, কুরবানিতে আমরা একটু হলো সারা বছর থেকে যদি সর্বনিম্ন বাজারটা পান, তাও সারা বছর থেকে ভালো পাবেন। এর কারণ একটাই যে কুরবানিতে আমরা সারা বছর মাংসের দাম পাই, কুরবানিতে দাম পাই হলো চেহারা সৌন্দর্যের, কালারের, মানে কুরবানিতে একটা আলাদা একটা ভালো একটা দাম পাওয়া যায়, এই আশাটা সব কিন্তু খামারি থাকে। তো অন এভারেজ আমরা 80-85 গরুগুলো আমাদের খরচ টরচ মিলে আমাদের হয়তো বা একটা গরুর পিছনে খুব বেশি হলে খরচ পড়বে 1,10,000 টাকা, এর বেশি আমাদের খরচ আসবে না কোনো গরুতেই, বা কোনো গরুতে হয়তো বা 5,000 বেশি খরচ হতে পারে। তো 1,10-15 মধ্যেই আমাদের খরচগুলো কিন্তু থেকে যাবে। কিন্তু আমাদের টার্গেট ধরেন যে 1,40,000 করে আমরা সে মনে করেন যে পাওয়ার কথা, আল্লাহ যদি রহমত করে, যদি কোনো মানে কুরবানি বাজারে কোনো খারাপ কিছু না হয় খামারিদের সাথে, তাহলে এরকম দাম আমি পাবো। তো সেই হিসাব করতে গেলে ধরেন যে আমার একটা গরু অ্যাভারেজে 3 মাস থাকবে, তো 3 মাস থেকে যদি আমি 1,10,000-15,000 টাকা খরচ করে একটা গরু যদি 1,40,000 ফেলে দেন না আপনি, 1,30,000 টাকা তো আমার মনে হয় আমি মানে এই গরুগুলো কুরবানিতে যদি কোনো কষাইকেও দেই, কষাইও নিবে এই গরুগুলো 1,30,000 করে। আমি 85 দিয়ে একটা গরু কিনে ওর পিছনে আরও খরচ করে 25,000 খরচ করে 1,10,000 খরচ করার পর যদি 1,30,000 টাকাও পাই 3 মাসে, তারপরেও আমার 20,000 টাকা প্রফিট হবে। একটা গরুতে 7,000 টাকা মাসে আসবে। তার জায়গায় কুরবানিতে তো আমরা এমনি 2-3 হাজার বেশি পাবো। তার জায়গায় কুরবানিতে 10টা গরু পালন করলে প্রতি মাসে এমনি 10টা গরু পালন করলেও 7,000 করে পেলে 70,000 টাকা পড়বে। ব্যবসার কিন্তু মজাটা হলো এইখানেই, যারা চাকরিজীবী তাদের কিন্তু কোনো রিস্ক থাকে না, তারা মাস গেলে বেতন পায়, তাদের কর্ম তারা চালিয়ে যাবে, তারা মাস গেলে বেতন পাবে বসে বসে। কিন্তু এটা কিন্তু ফিক্সড, কিন্তু উদ্যোক্তার কিন্তু কোনো ফিক্সড ইনকাম নেই। যেমন আমার কুরবানির আগে আমি যদি 10টা গরুতে লাভ করি 50,000, আল্লাহ যদি রহমত করে কুরবানিতে দেখেন যে কপাল ভালো হলে ওই 10টা গরুতেই 50,000 জায়গায় 1.5 লক্ষ টাকা লাভ করা পসিবল। এখানে যে গরুগুলো আছে অনেক সবগুলো আমাদের 80 থেকে 90-এর মধ্যেই কেনা। তো সেই হিসাবে ধরেন যে এখানে 20-21 লক্ষ টাকার গরু আছে, তো এগুলো পিছনে ইনভেস্ট ধরে সব মিলে ধরেন যে খুব বেশি হলে আমার খরচ হবে 30 লক্ষ টাকা। এই গরুগুলো যদি আমি 1,40,50 করে যদি বিক্রি করতে পারি, আমার মনে হয় অনায়াসে আমি এখানে 35 লক্ষ টাকার গরু বের করতে পারবো। আর 35 লক্ষ টাকার গরু যদি আমি বের করতে পারি, আমি যদি আমার খরচ 30 লক্ষ ধরি, তাও 5 লক্ষ টাকা আমার এখানে থাকবে। দিন ভাই, অনেক কথা হলো, আর এই পর্বটি আর বড় করব না। পরবর্তীতে আপনার উদ্যোক্তা হওয়ার গল্প সহ এখানকার ম্যানেজমেন্টের আরও কিছু বিষয় আমরা জানবো। বিশেষ করে আপনি অত্যন্ত সুন্দর পরিকল্পিত একটি শেড করেছেন, খাদ্য ব্যবস্থাপনাটাও অত্যন্ত আমাকে ভালো লেগেছে, হয়তো অনেক কম খরচে খাদ্য খাওয়াচ্ছেন। তো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।